সবাইকে স্বাগতম। আজকের ভিডিও লেকচারে আমরা অপারেশনাল অ্যামপ্লিফায়ারের কিছু অ্যাডভান্স ফিচার সম্পর্কে আলোচনা করব। আগের ভিডিওতে অপারেশনাল অ্যামপ্লিফায়ারের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছিল। ওই কনসেপ্টগুলোকে ইউজ করে আমরা অপারেশনাল অ্যামপ্লিফায়ারের কিছু অ্যাডভান্স ফিচার অ্যানালাইজ করব। আমাদের ভিডিও লেকচারের কন্টেন্টগুলো হলো ইনভার্টিং ইন্টিগ্রেটর, ইনভার্টিং ডিফারেন্সিয়েটর অপ অ্যাম্প, logarithmic and exponential op amp, AC parameters of op amp, Miller theorem, comparator আর smoke detector। প্রথমে আমরা আসি ইনভার্টিং ইন্টিগ্রেটরের ডেফিনিশন নিয়ে। An integrator is an op amp circuit whose output is proportional to the integral of the input signal। অর্থাৎ ইন্টিগ্রেটর এমন একটি অপ অ্যাম্প সার্কিট যার আউটপুট হবে ইনপুটের ইন্টিগ্রেটরের সমানুপাতিক, অর্থাৎ ইনপুট সিগন্যালকে ইন্টিগ্রেট করলে যে ভ্যালু হয় তার প্রপোর্শনাল হবে আমাদের আউটপুট। আমরা ইনভার্টিং ইন্টিগ্রেটরের সার্কিটের কনফিগারেশনটা দেখছি। আমাদের ইনপুটটা অপ অ্যাম্পের নেগেটিভ টার্মিনালের অ্যাড করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা ইনভার্টিং। তো একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আর ইনভার্টিং ইন্টিগ্রেটর অপ অ্যাম্পের মধ্যকার পার্থক্য হচ্ছে এরকম, আমাদের ফিডব্যাক আগে রেজিস্ট্যান্স ছিল, সেখানে ফিডব্যাক রেজিস্ট্যান্সের জায়গায় একটি ক্যাপাসিটর অ্যাড করা হয়েছে। আমরা যদি ইনভার্টিং ইন্টিগ্রেটরের ম্যাথমেটিক্যাল মডেলটা দেখি, সবার আগে মডেলটা দেখার আগে আমরা মডেলটা ডিরাইভ করব। আমরা অপ অ্যাম্পের বেসিক কনফিগারেশন থেকে জানতে পারি যে আমাদের অপ অ্যাম্পের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। সো যে অ্যামাউন্ট অফ কারেন্ট আমার রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ফ্লো হচ্ছিল, সেই অ্যামাউন্ট অফ কারেন্টই আমার ক্যাপাসিটরের মধ্য দিয়ে ফ্লো হবে। দ্যাটস ওয়াই আমরা লিখতে পারি IR ইকুয়াল টু IC। এখন ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টের কারণে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে অপ অ্যাম্পের পজিটিভ টার্মিনালটা গ্রাউন্ডেড, অর্থাৎ এখানে যদি আমরা একটা নোড ধরি, সেই নোডের ভোল্টেজের ভ্যালু 0, এখানে একটা ইনফিনিট রেঞ্জের রেজিস্ট্যান্স রয়েছে, যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, সো এই 0 ভোল্টটাই আমার আলটিমেটলি এ নোডে চলে আসবে। সো IR সমান আমরা যদি লিখি VI মাইনাস VA ইকুয়াল বাই R, VI মাইনাস VA বাই R, তাহলে আমরা V এর ভ্যালু যেহেতু 0, সো IR এর ভ্যালুটা হচ্ছে VI বাই R। এখন ক্যাপাসিটর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেটার জন্য আমরা জানি যে ক্যাপাসিটর মধ্য দিয়ে যদি কোনো কারেন্ট ফ্লো হয়, সেক্ষেত্রে আমার থিওরিটা হচ্ছে IC, যেটা ক্যাপাসিটরের মধ্য দিয়ে ফ্লো করা কারেন্ট, ইজ ইকুয়াল টু C dV dt। ভিটা হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসে ভোল্টেজ। তো আমাদের এই কনফিগারেশনে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেটা ভি আউটপুট ভোল্টেজের সমান, কিন্তু সাইন তার বিপরীত। মনে রাখবেন যে ক্যাপাসিটর যদিও আমাদের ডিসির জন্য ওপেন ধরে রাখা হয়, আনচার্জড ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্ট ঠিকই ফ্লো হতে পারে, চার্জড অবস্থায় ক্যাপাসিটর ওপেন হয়ে যায়। আমরা যদি প্রথম দুটা লাইন ইউজ করে আমি তৃতীয় লাইনটা লিখতে পারি, IR এর ভ্যালুটা বসিয়ে দিলাম, IC এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে আমরা এই লাইনটা পাবো। এখন আমরা যদি জাস্ট একটু ম্যাথমেটিক্যাল অপারেশন করে এই লাইনটা লিখতে পারি। এখন আমরা যদি লেফট সাইড আর রাইট সাইড দুটাকে ইন্টিগ্রেট করি, আমরা এক্সপ্রেশনটা পাবো এরকম, V0t মাইনাস V0 0 ইকুয়াল টু মাইনাস 1/RC। 0 থেকে t পর্যন্ত আমরা ইন্টিগ্রেট করব ইনপুট সিগন্যালকে। এখন যদি আমার ক্যাপাসিটরটা, যখন আমরা এই ম্যাথমেটিক্যাল অপারেশনটা স্টার্ট করছি, অর্থাৎ যখন ইনপুট সিগন্যাল দিচ্ছি, যদি কমপ্লিটলি ডিসচার্জ হয়, অর্থাৎ ক্যাপাসিটর অ্যাক্রসে কোনো ভোল্টেজ বা চার্জ না থাকে, তখন V0 এর ভ্যালুটা আমাদের 0 হয়ে যাবে। তখন আমরা লিখতে পারি যে V0 ইজ ইকুয়াল টু মাইনাস 1/RC 0 থেকে t VIT dt। অর্থাৎ তখন আমাদের V0 0 ভ্যালু 0, শুধু আমরা V0 t বা V0 আকারে লিখতে পারি। ইনভার্টিং ইন্টিগ্রেটরটা আমরা যেভাবে ক্যাপাসিটর দিয়ে আমরা এক্সপ্রেশনটা ডিরাইভ করেছি, ইন্ডাক্টর দিয়েও করা যায়। Can you design an inverting integrator op amp using an inductor? So consider this as an assignment. আমরা এখন ইনভার্টিং ডিফারেন্সিয়েটর নিয়ে আলোচনা করব। শুরুতে বলি, a differentiator is an op amp circuit whose output is proportional to the rate of change of the input signal। অর্থাৎ ডিফারেন্সিয়েটর অপ অ্যাম্পের ক্ষেত্রে আউটপুটটা সমানুপাতিক হবে ইনপুট সিগন্যালের রেট অফ চেঞ্জ, বা ডিফারেন্সিয়েটর অপারেটরের থ্রু যদি আমার ইনপুট সিগন্যালটা পাস করা হয়, তাহলে ওই এক্সপ্রেশনটা সমান। আমরা যদি ইনভার্টিং ডিফারেন্সিয়েটরের
সার্কিট ডায়াগ্রামটা দেখি, অনেকটা আমাদের ইনভার্টিং ইন্টিগ্রেটরের মতোই, শুধু একটু প্লেসমেন্টের চেঞ্জ হয়ে গেছে। যেখানে আমাদের রেজিস্ট্যান্স ছিল সেখানে ক্যাপাসিটর, যেখানে ক্যাপাসিটর ছিল সেখানে রেজিস্ট্যান্স। আমরা যদি ইনভার্টিং ইন্টিগ্রেটরের ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন কিভাবে হয়েছিল তা বুঝতে পারি, আমরা খুব সহজেই ইনভার্টিং ডিফারেন্সিয়েটরের ম্যাথমেটিক্যাল ফর্মুলা ডিরাইভ করতে পারবো। সেটা হচ্ছে ভি নট, যেটা আমার আউটপুট ভোল্টেজ ইকুয়াল টু মাইনাস আরসি ডিভিআই বাই ডিটি। ইনভার্টিং ইন্টিগ্রেটরের মতো আমরা কিন্তু ইনভার্টিং ডিফারেন্সিয়েটরও ইন্ডাক্টর দিয়ে ডিজাইন করতে পারি ইন প্লেস অফ ক্যাপাসিটর। সো ক্যান ইউ ডিজাইন অ্যান ইনভার্টিং ডিফারেন্সিয়েটর অপ অ্যাম্প ইউজিং অ্যান ইন্ডাক্টর? কনসিডার দিস অ্যাজ অ্যান অ্যাসাইনমেন্ট। আমরা এখন লগারিদমিক অ্যাম্পলিফায়ার সম্পর্কে জানবো। লগারিদমিক অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লগারিদমিক অফ ইটস ইনপুট ভোল্টেজ। সো একটা লগারিদমিক অ্যাম্পলিফায়ারের ডায়াগ্রামটা অনেকটা এরকম। তো দেখতে পাচ্ছেন যে ফিডব্যাকের রেজিস্ট্যান্সের জায়গায় বা আমাদের ইনভার্টিং ইন্টিগ্রেটরে যেমন ক্যাপাসিটর ছিল, এখানে একটা ডায়োড আছে। তো সেক্ষেত্রে আমাদের আউটপুটটা হবে এ লগ ই বি এন প্লাস বি। এখানে এ আর বি দুটো কনস্ট্যান্ট এবং এদের ভ্যালু হচ্ছে কেটি বাই কিউ, আর বি এর মাইনাস কেটি বাই কিউ লন আইএসআর। কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, টি ফর টেম্পারেচার, কিউ ফর চার্জ, আইএস হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। আপনারা জানেন যে ডায়োডের একটা স্যাচুরেশন কারেন্ট আছে, আর হচ্ছে এই রেজিস্ট্যান্সটা। তো আমরা একটু ম্যাথমেটিক্যাল অপারেশন করি, সাধারণত আইএস এর ভ্যালুটা খুব কম হয়ে থাকে, সো এই ভ্যালুটা মোটামুটি জিরোর দিকে চলে যায়। সো আমরা প্রথম লাইনের আলোকে লিখতে পারি যে আমাদের আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজের লগারিদমের সমানুপাতিক। এক্সপোনেনশিয়াল অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্স আর ডায়োডের প্লেসমেন্টের চেঞ্জ হয়েছে লগারিদমিক অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের আউটপুটটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ভি আউট এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার মাইনাস ভি ইন ই টু দি পাওয়ার। আপনারা যদি চেষ্টা করেন এক্সপোনেনশিয়াল অ্যাম্পলিফায়ারের আমরা যে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন বের করেছি সেটা ডিরাইভ করতে, সো try to derive the expression of exponential amplifier. You can consider this as an assignment. So try yourself. আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। Using ideal op-amp, design a circuit that will take V1, V2, V3 as an input and will produce the following output. So আমাদের আউটপুটের আসলে তিনটা অংশ আছে। আমাদের যদি একটা ইনপুট V1 হয়, আউটপুট হচ্ছে V1 এর আউটপুটের একটা অংশ হচ্ছে V1 এর 10 গুণ। আবার একটা ইনপুট যদি V2 হয়, আমাদের আউটপুটটা হচ্ছে V2 এর ডিফারেন্সিয়েট করার পরে তাকে আবার 10 গুণ মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা হয়, তারপরে আমাদের ইন্টিগ্রেট করতে হচ্ছে V3 ইনপুটটাকে। তো আমি যদি আপনাদের জাস্ট ডায়াগ্রামটা দেখিয়ে দিই, ডায়াগ্রামটা অনেকটা এরকমই। তো খেয়াল করবেন এখানে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলা কিন্তু ডিজাইন করা হয়েছে টু মিট দ্য গেইন। আপনি যদি এই অপ অ্যাম্পের গেইনটা কনসিডার করেন, এটার ক্ষেত্রেও গেইনটা 10 হবে। আবার এই অপ অ্যাম্পের যদি গেইনটা ক্যালকুলেট করেন, যেটা আমরা আগের দিকে দেখেছিলাম ভি আউট বাই ভি ইন, এটাই হচ্ছে আমাদের গেইন, সেক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা পাবো 10 পাবো, 2 পাবো এই ক্ষেত্রে। আর যেহেতু আমাদের এটা ইন্টিগ্রেটর আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েটর, সো আমাদের ক্যাপাসিটর ভ্যালু বেসড অন দ্যাট চুজ করতে হবে। আমাদের তিনটা আউটপুট টার্মিনাল এই পয়েন্টে এসে আমি একটা বাফার অ্যাম্পলিফায়ার ইউজ করেছি। বাফার অ্যাম্পলিফায়ার মানে এই পয়েন্টে আপনাদের সাম করা সব সিগন্যাল আবার আউটপুট হিসাবে চলে আসবে। আমরা যদি এসি প্যারামিটার নিয়ে আলোচনাটা করি, এসি প্যারামিটারের ক্ষেত্রে আমরা একটু আগে ডিসি এর আগের ভিডিও প্লাস ইভেন এই ভিডিওর ফার্স্টের দিকে ডিসি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করছিলাম। এখন আমরা অপ অ্যাম্পের কিছু এসি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। এসি ক্যারেক্টারিস্টিক প্রথমে আমরা অপ অ্যাম্পের এসি প্যারামিটারগুলো জেনে নিব। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স, অর্থাৎ আমাদের ইনপুট সিগন্যাল যদি এসি হয়, এসি সিগন্যালের স্পেসিফিক ফ্রিকোয়েন্সি থাকতে পারে। সো এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি আলোকে আমার অপ অ্যাম্পের আউটপুটটা কেমন হবে সেটাই হচ্ছে আমাদের অপ অ্যাম্পের ফ্রিকোয়েন্সি রেসপন্স। স্লিউ রেটটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। আমরা যদি একটা গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি প্লট, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স বলে থাকতে পারি। দেখা যাচ্ছে এই ভিডিটা যদি আমাদের অরিজিনাল গেইন হয়, আমার 1 হচ্ছে ইউনিটি গেইন,
সো আমাদের ম্যাক্সিমাম গেইনের আমাদের যতই ফ্রিকোয়েন্সি আমরা বাড়াচ্ছি আমাদের গেইনটা কমছে। সো প্রথমত যখন আমাদের ম্যাক্সিমাম গেইনের 0.1707 টাইমস বা 1/√2 টাইমস যেই ফ্রিকোয়েন্সিতে হবে সেটাকে বলা হয় কাট অফ ফ্রিকোয়েন্সি। আর ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি হচ্ছে ফ্রিকোয়েন্সির ভ্যালু যত হলে আমাদের গেইনটা 1 হয়ে যাবে। যেমন আমাদের y অ্যাক্সিস ভ্যালু কিন্তু এটা 1 হয়ে যাবে, সেটাই আমাদের ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সি। সো আমাদের হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সি আর ইউনিটি গেইন ফ্রিকোয়েন্সির মধ্যে একটা রিলেশন, সেটা আমরা জানি যে f1 ইকুয়াল টু avd fc, অর্থাৎ আমাদের যে গেইনটা সেটা হচ্ছে f1 বাই fc দিয়ে ক্যালকুলেট করলেই আমরা পেয়ে যাব। এখন আমরা স্লিউ রেট সম্পর্কে জানবো। Slew rate can be defined as the maximum rate of change in output voltage without distortion, অর্থাৎ আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত হলে আমাদের ম্যাক্সিমাম কত হলে আমাদের আউটপুট ভোল্টেজ উইথাউট এনি ডিস্টরশন বা বিকৃতি বা যাই বলি না কেন সেটা আর হবে আর কি। অর্থাৎ আমরা যদি আমরা এখন স্লিউ রেট সম্পর্কে জানব। স্লিউ রেট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ ইন আউটপুট ভোল্টেজ উইথাউট ডিস্টরশন। আমরা যদি সংক্ষেপে বলি, আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম কত হলে আমাদের আউটপুট ভোল্টেজের কোনো ডিস্টরশন হবে না, সেটাই হচ্ছে স্লিউ রেট দ্বারা প্রকাশ পায়। ভি নট ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজ, যেখানে ভিএম হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের পিক ভ্যালু, ওমেগা হচ্ছে আউটপুট ভোল্টেজের ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে প্রকাশ করে থাকি। ও স্লিউ রেটকে আমরা লিখতে পারি ডিভি নট বাই ডিটি, যেটা ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম চেঞ্জ ওটাই হচ্ছে আমাদের সময়ের সাপেক্ষে, সেটাই হচ্ছে আমাদের স্লিউ রেট। স্লিউ রেট যেমন আমাদের ইউনিট ছিল ভোল্ট পার মাইক্রোসেকেন্ড, তাহলে আমাদের ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু কত, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ভ্যালু কত হলে আমাদের ভোল্টেজের কোনো বিকৃতি হবে না, সেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ভ্যালুটা যদি আমাদের এফ ম্যাক্স হয়, আমরা ফর আনডিস্টর্টেড সিগন্যাল আউটপুট ওমেগা ভিএম লেস অর ইকুয়াল টু স্লিউ রেট, অর্থাৎ ওমেগা ভিএম এর ভ্যালুটা স্লিউ রেটের কম হলেই আমরা ওভারঅল একটা আনডিস্টর্টেড আউটপুট পাবো। তো সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম অ্যালাউবেল ফ্রিকোয়েন্সি হবে এফ ম্যাক্স ইকুয়াল টু এস আর বাই টোয়াইস পাই ভিএম হার্জ। আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব। সেখানে আমাদের ইনপুট সিগন্যালের পিক ভ্যালু 0.02 ভোল্ট, ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 ইন্টু 10 কিউব। সো আমরা রেডিয়ান পার সেকেন্ড ধরে নিতে পারি, অথবা 300 কে রেডিয়ান পার সেকেন্ড। সো আমাদের আউটপুটেরও স্বভাবতই ফ্রিকোয়েন্সিটা 300 ইন্টু সামথিং হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আউটপুটের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত হতে পারে যার জন্য আমাদের কোনো ডিস্টরশন হবে না, ওই ভ্যালুটা বের করা। সেই ভ্যালুটা বের করার আগে আমরা দেখব গেইন বের করে নিব। যেহেতু একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, কিন্তু আমাদের এখন শুধুমাত্র গেইনের ভ্যালুটাই আমাদের কনসিডারে রাখতে হবে। তো আমরা অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, আর এফ বাই আর ওয়ান করলে আমরা 24 পাবো অপ অ্যাম্পের গেইন। এখন আমরা যেহেতু অপ অ্যাম্পের গেইনটা পেয়ে গেছি, এখন আমরা ইনপুট পিক ভ্যালু ইউজ করে আউটপুট পিক ভ্যালুটা বের করতে পারবো, সেটা হচ্ছে এসিএল, যেটাকে সিএল মিনস ক্লোজ লুপ, ইন্টু ভিআই 24 ইন্টু 0.02 ভোল্ট, যেটা আমাদের পিক দেওয়া ছিল 0.48 ভোল্ট। এখন আমরা যে কাজটা করব যে ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ফ্রিকোয়েন্সি কত সেটা বের করার। সো আমরা যদি ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ফ্রিকোয়েন্সি স্লিউ রেটের যে একটু আগে আমরা যে থিওরামটা পেয়েছিলাম সেটা অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম অ্যালাউয়েবল ফ্রিকোয়েন্সিটা পাবো 1.1 ইন্টু 10⁶ রেডিয়ান পার সেকেন্ড, যেই ভ্যালুটা ইনপুট ফ্রিকোয়েন্সির চেয়ে বেশি, অর্থাৎ আমাদের যে আউটপুট সিগন্যাল আমরা পাবো তার কোনো ডিস্টরশন হবে না, তার সেফটি রেঞ্জের মধ্যেই আছে। সো আমাদের আউটপুট ভোল্টেজের কোনো ডিস্টরশন হবে না। আমরা এখন মিলার থিওরাম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা মিলার থিওরামের স্টেটমেন্টটা দেখে নিই। The Miller theorem refers to the process of creating equivalent circuits. It asserts that a floating impedance
elements supplied by two voltage sources connected in series may be split into two grounded elements with corresponding impedance. অর্থাৎ আমি যদি এক্সাম্পল আকারে দেখি, আমাদের দুটো ভোল্টেজ সোর্স আছে এবং দুটো ভোল্টেজ সোর্সই তারা ইম্পিডেন্স Z এর মাধ্যমে নিজেদের মধ্যে কানেক্টেড। এই Z টাকে আমরা ফ্লোটিং ইম্পিডেন্স বলতে পারি। অ্যাকর্ডিং টু মিলার্স থিওরাম আমরা Z কে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে Z বাই 1 মাইনাস কে, একটা ZK বাই K মাইনাস 1, যেখানে K টা হচ্ছে আসলে আমাদের দুটা ভোল্টেজের রেশিও, অর্থাৎ V0 বাই V1 এটাই হচ্ছে আমাদের K। একটা ইম্পিডেন্সকে আমরা আসলে দুটা ভাগে ভাগ করছি, ভাগ করলে আমাদের এরকম এক্সপ্রেশন আসবে, দুই ভাগের প্রথম অংশ যদি এটা হয়, দ্বিতীয় অংশ আমাদের এটা হবে। আমরা মিলার থিওরামের মাধ্যমে দেখাতে পারি যে আমাদের প্র্যাকটিক্যাল ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের যে ক্লোজ লুপ গেইন আছে সেটা প্রকৃতপক্ষে এটা, কিন্তু আমরা হিসাবের সুবিধার্থে আমরা মাইনাস RF বাই Rin ধরে নিতাম। আমরা Rin বাই RF এটাকে যদি একত্রে আমরা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স বলে রাখি, 1 বাই ইম্পিডেন্স ইকুয়াল টু অ্যাডমিটেন্স, এখানে Y হচ্ছে অ্যাডমিটেন্স বোঝাচ্ছে। আমরা এখন কম্পারেটর নিয়ে আলোচনা করব। কম্পারেটর নাম শুনে বোঝা যায় দুটা জিনিসের মধ্যে তারা তুলনামূলক আলোচনা করছে, তুলনামূলক পার্থক্য ডিফাইন করছে, সেটা হচ্ছে কম্পারেটর বা কম্পেয়ার করছে। আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি সেটা একটা নন ইনভার্টিং কম্পারেটর। সার্কিটের মধ্যে দেখবেন পজিটিভ টার্মিনালে আমাদের একটা সিগন্যাল দেওয়া আছে, এটাকে যদি আমরা ইনপুট সিগন্যাল বলে থাকি, একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ মতন দেওয়া। এই সিগন্যালটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, যেমন সাইনোসয়েডাল হলে সাইন ওয়েভ হতো, এটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। নেগেটিভ টার্মিনালে আমাদের হচ্ছে একটা রেফারেন্স ভোল্টেজ অ্যাড আছে। দ্যাটস ওয়াই আমাদের যেহেতু ইনপুটটা আমাদের পজিটিভ টার্মিনালে আছে, পজিটিভ ইনপুট পোর্টে আছে, সো আমরা এটা একটা নন ইনভার্টিং কম্পারেটর বলতে পারি। নন ইনভার্টিং কম্পারেটরের আউটপুটটা আমাদের স্যাচুরেশন ভ্যালুর সাথে মধ্যে ওঠানামা করবে, আইদার আমাদের প্লাস ভি স্যাচুরেশন হবে অথবা মাইনাস ভি স্যাচুরেশন হবে, এবং স্যাচুরেশনের ভ্যালুটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ আমাদের যে ডিসি সাপ্লাই ভোল্টেজ আছে অপ অ্যাম্প, সেটা থেকে 1 কম হয়ে থাকে। খেয়াল করবেন এই অপ অ্যাম্পের ক্ষেত্রে আমাদের কোনো ফিডব্যাক রেজিস্ট্যান্স বা কিছু নেই, মানে আমাদের যে টার্মিনাল থেকে আমাদের আউটপুট টার্মিনালে যে একটা কিছু আসতো, একটা রেজিস্ট্যান্স বা ক্যাপাসিটর বা ইন্ডাক্টর বা যাই বলি না কেন, সেটা তেমনটাই নেই। এটাই হচ্ছে কম্পারেটরের বিশেষত্ব। আমরা এখন কম্পারেটরের যদি আমরা অ্যাপ্লিকেশনটা দেখব, বিশেষ করে কম্পারেটরের আউটপুটটা কি হয় সময়ের সাথে সাথে। আমরা যদি খেয়াল করি যে যদি আমাদের ইনপুট, যেহেতু এটা ট্রায়াঙ্গুলার ভ্যালু, সেটা যদি রেফারেন্সের চেয়ে বড় হয়, আমাদের কম্পারেটরের আউটপুটটা হবে প্লাস ভি স্যাচুরেশন, অর্থাৎ আমাদের যে ম্যাক্সিমাম সাপ্লাই ডিসি সাপ্লাই ভোল্টেজ আছে তার চেয়ে 1 কম। যদি আমার ইনপুটের ভ্যালুটা রেফারেন্স ভ্যালুর চেয়ে কম হয়, আমাদের কম্পারেটরের আউটপুট হবে মাইনাস ভি স্যাচুরেশন। যদি আমরা কার্ভটা দেখি, প্রথমত খেয়াল করেন আমাদের এই পয়েন্ট পর্যন্ত, শুরু থেকে এই পয়েন্ট পর্যন্ত আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ ফর্মটা রেফারেন্স ভ্যালুর চেয়ে কম ছিল। সো অ্যাকর্ডিং টু আমাদের যে আমরা ম্যাথমেটিক্যাল ইমপ্লিমেন্টেশন দেখেছি, সেই অনুসারে আমাদের আউটপুট হচ্ছে মাইনাস ভি স্যাচুরেশন। আবার যখন আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভটা রেফারেন্স ভ্যালুকে ক্রস করে যায়, তখন আমাদের আউটপুট হয়ে যাবে প্লাস ভি স্যাচুরেশন। এভাবে কন্টিনিউয়াসলি আমাদের অ্যাক্টিভিটি, আমাদের কার্ভ ওয়েভ ফর্মটা ফলো করতে থাকবে। আমরা যদি এখন ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে চাই, আমরা কম্পারেটরে ইনপুট আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা দেখব। যখনই আমাদের ইনপুটটা জিরোতে ছিল, যখন আমি ইনপুটটা বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে যখন আমার রেফারেন্স ভ্যালু ক্রস করে যাচ্ছে, তখনই আমার পজিটিভ ভি স্যাচুরেশন হয়ে গেল, কিন্তু রেফারেন্স ভ্যালু নিচে আমাদের সবসময় মাইনাস ভি স্যাচুরেশনই থাকবে। আশা করি আপনারা কম্পারেটরের ওভারঅল থিমটা বুঝতে পেরেছেন। সো আপনাদেরকে যদি আমি একটা অ্যাসাইনমেন্ট দিই, ক্যান ইউ ডিজাইন জিরো ক্রসিং ডিটেক্টর ইউজিং কম্পারেটর, অর্থাৎ আমাদের ইনপুট সিগন্যালটা জিরো ক্রস করছে কি করছে না সেটা কি আপনারা এমন একটা কম্পারেটর ডিজাইন করে দেখিয়ে দিতে পারবেন, যখন আমাদের সাপোজ জিরো ক্রস করলো তখন আমাদের আউটপুট ভি স্যাচুরেশন, যখন জিরো নিচে থাকলো তখন আমাদের আউটপুট মাইনাস ভি স্যাচুরেশন। তো একটু চিন্তা করলে আশা করি পারবেন। এটাকে আপনারা একটা অ্যাসাইনমেন্ট হিসেবে কনসিডার করে নিতে পারেন। আমরা এখন স্মোক ডিটেক্টর সার্কিট দেখব। আমরা দেখতে পাচ্ছি যে স্মোক ডিটেক্টরের এখানে
আমরা এখন স্মোক ডিটেক্টর সার্কিটটা দেখব। স্মোক ডিটেক্টরের ক্ষেত্রে এখানে একটা ল্যাম্প আছে। যখন আমাদের স্মোক পার্টিকেল থাকবে না, এই ল্যাম্প থেকে লাইটটা সরাসরি বাইরের দিকে চলে যাবে। কিন্তু যদি আমাদের স্মোক পার্টিকেল থেকে থাকে, লাইটটা বিক্ষেপ করে ফাইনালি আমাদের R3 রেজিস্ট্যান্সের উপর পড়বে। R3 রেজিস্ট্যান্সের এক ধরনের বিশেষ ধরনের রেজিস্ট্যান্স। এটার বিশেষত্ব হলো, যদি আমাদের লাইট না থাকে তাহলে এটার ভ্যালু অত্যন্ত হাই থাকে, প্রায় মেগা ওহম রেঞ্জে। কিন্তু যদি R3 এর উপরে আমাদের লাইট পড়ে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা কমে মাইক্রো ওহম রেঞ্জের দিকে চলে আসে। এখন আমরা আগে ধরবো উইথাউট স্মোক। যখন আমাদের কোনো স্মোক থাকবে না, দুইটা বস্তুর মাঝখানে, তখন আমাদের লাইট সরাসরি বাইরের দিকে চলে যাবে, এই রেজিস্ট্যান্সের উপরে কোনো লাইট পড়বে না। তো রেজিস্ট্যান্সের উপরে লাইট পড়বে না, বাট লাইট পড়লেও খুবই কম হবে। রেজিস্ট্যান্সের উপর কম লাইট পড়ার কারণে R3 ভ্যালুটা খুব হাই থাকবে। R3 ভ্যালুটা যত হাই থাকবে তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা তত বেশি হবে। তো এই কারণে V1 এর অ্যাক্রসে যখন R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা খুব কম হবে, সো তখন V1 R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ V1, সেটা ভ্যালুটা রেফারেন্স ভ্যালুর চেয়ে কম হবে। যখন আমাদের রেফারেন্স ভ্যালুর চেয়ে কম হবে, তখন আমাদের কম্পারেটরের নিয়ম অনুযায়ী আমাদের আউটপুট ভোল্টেজটা হবে -V স্যাচুরেশন। যেহেতু আউটপুট ভোল্টেজটা আসলে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, অর্থাৎ ডায়োডটা আমাদের রিভার্স বায়াস হয়ে থাকবে, এবং ডায়োড রিভার্স বায়াস হয়ে থাকার কারণে আমাদের অ্যালার্ট করার জন্য যে যে লাইট বা সাউন্ড বা অ্যালার্ম, সেটা বরাবর কোনো কারেন্ট যাবে না। সো আমাদের কোনো অ্যালার্ম সিস্টেম কোনো কাজ করবে না। সো নো অ্যালার্ম। এখন যদি আমাদের স্মোক বা ধোঁয়ার সৃষ্টি হয়, তখন কি হবে? এই ল্যাম্প থেকে যে লাইট বের হবে, সেটা এই স্মোক পার্টিকেলে বিক্ষেপ হয়ে ফাইনালি আমাদের R3 রেজিস্ট্যান্সের উপর পড়বে। তো তখন কি হবে? তখন R3 এর উপরে লাইট পড়বে আগের চেয়ে বেশি, ফলে R3 ভ্যালুটা কমে যাবে। R3 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কম খাবে এবং R1 এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা বেশি হবে। সে ভোল্টেজ ড্রপটা যদি আমাদের রেফারেন্স ভ্যালুর চেয়ে বেড়ে যায়, তখন কম্পারেটরের নিয়ম অনুযায়ী আমাদের কম্পারেটরের আউটপুট ভোল্টেজটা হবে স্যাচুরেশন ভোল্টেজের সমান। যেহেতু পজিটিভ স্যাচুরেশন ভোল্টেজ, তো ডায়োডের অ্যাক্রসে চলে আসবে, ডায়োড ফরওয়ার্ড বায়াসড হয়ে যাবে। ডায়োড ফরওয়ার্ড বায়াস হয়ে গেলে আমাদের অ্যালার্মের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং অ্যালার্মটা বেজে উঠবে। আশা করি আপনারা এই লেকচার সিরিজের, বিশেষ করে এই ভিডিওটার কনসেপ্ট সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ।